হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব। ঠিক আছে, প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব, এটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের সিলেবাসে দেওয়া খুব ইম্পর্টেন্ট একটা টপিক। চলো, অতিরিক্ত কোনো রকম কথায় না গিয়ে আমরা সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি। কি বলা হচ্ছে, ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি বা প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব বলতে কি বোঝায়? বলা হচ্ছে ব্রিটিশ ভারতের শিক্ষানীতিতে প্রাচ্যবাদ ও পাশ্চাত্যবাদ এর মধ্যে দৃষ্টিভঙ্গির সংঘাত বা মতানৈক্য, এবং এই দ্বন্দ্ব বিশেষভাবে 1813 সালের চার্টার অ্যাক্টের পর থেকে 1835 সালে ম্যাকলে মিনিট পর্যন্ত, বা এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু তীব্রভাবে দেখা দিয়েছিল। আচ্ছা দেখো, তাহলে কি হচ্ছে যে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব মানে কি? এখানে শিক্ষার মাধ্যম কি হবে? আমাদের ভারতীয় ভাষায় হবে নাকি পশ্চিমা ভাষায় হবে বা ইংরেজি মাধ্যমে হবে? এটা নিয়েই কিন্তু মেইন দ্বন্দ্বটা। ঠিক আছে, এটার উপর বেস করে আমরা এবার এগোবো। ঠিক আছে, কি বলা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের পটভূমি কি? 1813 সালে চার্টার অ্যাক্টে প্রথমবারের মতো ব্রিটিশ সরকার ভারতীয় শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করে। কিন্তু প্রশ্ন ওঠে, এই টাকা দিয়ে কোন ধরনের শিক্ষা দেওয়া হবে? ঠিক আছে, তাহলে সময়কালটা আমরা কি দেখলাম? সময়কাল দেখলাম 1813 সালে চার্টার অ্যাক্টের পর থেকে 1835 সালে মেকলে মিনিট। এই যে সময়টা, এই সময় কিন্তু বিশেষভাবে যে শিক্ষার ভাষা কি হবে বা কোন মাধ্যম হবে, সেটা নিয়েই কিন্তু প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব। এটাই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব, আর কিন্তু কিছু নেই এটার মধ্যে। তো কি বলা হলো যে 1813 সালে চার্টার অ্যাক্টে প্রথমবারের মতো ব্রিটিশ সরকার ভারতীয় শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করে। কিন্তু প্রশ্ন ওঠে যে এই টাকা দিয়ে কোন ধরনের শিক্ষা দেওয়া হবে? আচ্ছা, কি বলা হলো দেন? প্রাচ্যপন্থীরা চাইছিলেন, দেখো যেটা আমি বললাম, সংস্কৃত, আরবি, ফার্সি প্রভৃতি ভাষায় প্রাচীন ভারতীয় জ্ঞান চর্চার প্রচার করতে। অপরদিকে পাশ্চাত্যপন্থীরা কি চাইছিল? তারা চাইলেন যে ইংরেজি ভাষায় যেন পাশ্চাত্য বিজ্ঞান সাহিত্য শিক্ষার প্রসার হয়। এইখানেই হচ্ছে মেন দ্বন্দ্বের কারণ। ঠিক আছে, এখানেই মেন দ্বন্দ্বের কারণ। প্রাচ্যপন্থীরা চাইছিল যে মাধ্যম বা শিক্ষা যে ভাষায় হবে সংস্কৃত, আরবি, ফার্সি, কিন্তু পাশ্চাত্যপন্থীরা চাচ্ছিলেন যে ইংরেজি ভাষায় যেন পুরো শিক্ষার মাধ্যমটা থাকে। এবং এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় এই যে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব। একদম ইজি বিষয় একটা। ঠিক আছে, চলো এবারে কি বলছে দেখো। পূর্বে উল্লেখ করা হয়েছে যে 1813 সালে সনদ আইনের শিক্ষা সংক্রান্ত 43 নম্বর ধারার ব্যাখ্যা নিয়ে জটিলতা সৃষ্টি হয়, এবং এই ধারায় দুটি কথা, সাহিত্যের উন্নতি এবং বিজ্ঞানের জ্ঞান নিয়ে বিভ্রান্তি কিন্তু প্রথম থেকেই ছিল। কি বলা হচ্ছিল যে একটি 43 নম্বর ধারার একটা মানে বলা হচ্ছে যে সনদ আইনের শিক্ষা সংক্রান্ত 43 নম্বর ধারা। এবার এই ধারাকে যখন এক্সপ্লেন করতে গেল, সেইটা নিয়ে জটিলতা সৃষ্টি হলো। এই ধারার দুটো কথা ছিল, একটা ছিল সাহিত্যের উন্নতি, আর একটা ছিল বিজ্ঞানের কথা বা বিজ্ঞানের জ্ঞান। এটা নিয়ে বিভ্রান্তি শুরু হলো। কোম্পানি সরকার এরই সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে এবার বিভিন্ন বা ভিন্ন ভিন্ন শিক্ষানীতির কিন্তু কথা বলতে শুরু করলো। প্রথমে তারা কি বললো যে ভারতীয় সাহিত্য প্রাচ্য বিজ্ঞানকে শিক্ষার কেন্দ্র বিন্দু হিসেবে তারা সমর্থন করবে। তারাই ঠিক বিপরীত মত পোষণ করে যে আমরা লক্ষ্য করেছি, বলা হচ্ছে যে সনদ আইনের তাৎপর্য ব্যাখ্যার দিক থেকে যে শিক্ষিত ইংরেজ সম্প্রদায় ও দেশীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের মনেও বিভ্রান্তির সৃষ্টি হয়। ঠিক আছে, মানে একসময় তারা বলে যে পুরো শিক্ষার মাধ্যমটা ভারতীয় ভাষায় হবে, এবং ঠিক পরক্ষণে তারা কিন্তু পাল্টে যায়, বলে যে না, শিক্ষার মাধ্যম আমরা পাশ্চাত্য ভাষার উপর বেস করেই রাখবো। শিক্ষা কমিটির সদস্যদের মনে এবার এটা নিয়ে আবার একটা বিভ্রান্তি শুরু হয়ে গেল, এবং বিভ্রান্তি প্রথম থেকেই চলছিল। কিন্তু কোম্পানির কর্তৃপক্ষের পরিবর্তনশীল মনোভাব লক্ষ্য করে স্বভাবতই তারা এবার কি করলো, নিজেদের মধ্যে কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে গেল। তাদের মধ্যে এক দলের নেতৃত্ব দিলেন প্রিন্সেপ, এবং অপর দলের নেতৃত্ব দিলেন বিশিষ্ট চিন্তাবিদ ট্রেভেলিয়ান। শিক্ষা কমিটির সদস্যদের মধ্যে 4টা বিষয় নিয়ে মূলত এই মতভেদ দেখা দিল। কি কি মতভেদ? প্রথম প্রশ্ন ওঠে যে কাকে শিক্ষা দেওয়ার জন্য সরকারি অর্থ ব্যয় করা হবে। আমরা প্রথমে দেখছিলাম যে শিক্ষার খাতে কিছু অর্থ বরাদ্দ করার কথা বলা হয়েছিল। দেন কি বলে, এই যে শিক্ষার বিষয়বস্তুগুলি কি হবে, আমি কি নিয়ে শিক্ষাটা দেব।
তৃতীয়ত শিক্ষার মাধ্যম কি হবে এটা নিয়েও বিতর্ক শুরু হয়, এবং চতুর্থত বেসরকারি প্রচেষ্টার ভূমিকা কি হবে এবং সরকার বেসরকারি শিক্ষা বিস্তারের উপর কতটুকু নিজের কন্ট্রোল রাখবে এটা নিয়েও মতবিরোধ হয়। এই যে সমস্যাগুলি যখন দেখা দিল, এগুলো সমাধান করতে গিয়ে কমিটির সদস্যরা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেলেন। এদের মধ্যে একদলকে বলা হয় প্রাচ্যবাদী এবং অপর দলকে কি বলা হয়, পাশ্চাত্যবাদী। ঠিক আছে, এবং এই যে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব, এটা কিন্তু আজকে পার্ট 1। ঠিক আছে, এরপরে পার্ট 2 মেবি পার্ট 3 অব্দিও যেতে পারে এই আলোচনার বিষয়টা। তো আজকে তোমরা জাস্ট এতটুকু ক্লিয়ার রাখো যে প্রাচ্য পাশ্চাত্য বিষয়টা কি বা বিষয়টা এলো কি করে। এই যে নানান ধরনের যে প্রশ্নগুলো উঠে এলো, প্রথমত, দ্বিতীয়ত, চতুর্থত, তাদের নিজেদের মধ্যে এত বেশি বিভ্রান্তি সৃষ্টি হলো, নিজেদের মধ্যেই দেখা গেল যে তারা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। ঠিক আছে, তো এক দলের কিছু প্রশ্ন ছিল বা কিছু বিভ্রান্তি ছিল, দ্বন্দ্ব ছিল, সেইগুলোর উপর বেস করে কিন্তু বলা হলো যে দেখো 4টা বিষয় নিয়ে মূলত মতভেদ দেখা যাচ্ছিল। সেগুলো আমরা দেখলাম, দেখে নাও তোমরা। আশা করি আমি বোঝাতে পারছি প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব কি। এটা কিন্তু তোমাদের পার্ট 1 এর ক্লাস, আমি বারংবার বলে যাচ্ছি। আজকের ক্লাস ক্লিয়ার করবে, নেক্সট দিনে কিন্তু আবার এটার উপরে আমি ক্লাস নিয়ে আসবো। দেখো চলে এসেছি এবার লাস্টের স্লাইডে। দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আলোচনার বিষয় আজকে আমি এখানেই শেষ করছি। ভালো করে আজকের ভিডিওটি দেখবে, আমি আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের পার্ট 2 নিয়ে। থ্যাংক ইউ।